বিসমিল্লাহির রহমানির রহিম। সাক্ষ্য আইন 1872 সালের 1 নং আইন। এই আইনের অধ্যায় আছে 11টা, খণ্ড আছে 3টে, ধারা আছে 1 থেকে 167। আমরা পড়ব মোট 130টি। এই আইন 2022 সালের ডিজিটাল সংশোধনী আইন আছে। আমরা ডিজিটাল ধারাবাহিকভাবে আপনাদের সাথে পড়ে যাব এবং আলোচনা করব। আগামী শুক্রবার এমসিকিউ পরীক্ষা, শতকরা 90 জনের উপরে এমসিকিউ উত্তর করবেন, রিটেনও লিখবেন। রিটেন লেখা আপনার কল্যাণকর। আপনি যদি পাশ করতে চান, এমসিকিউ আপনারা ফেল করলে দায়ভার আমার। কিন্তু রিটেন জমা দেওয়ার পরে 2 জনের সিগন্যাল দিছি, আরেকজন রাশেদুল আসে, 3 জন। যদি ফেল করেন দায়ভার আমার, যদি ধারাবাহিক ধরে রাখতে পারেন। এরকম গ্যারান্টি দিয়ে পড়ানো লোক খুব কম আছে। টাকা বড় জিনিস না, আপনার সাথে লাগে থেকে আপনার হেল্পফুল করা এবং আমি বড় পদে বড় ধরনের কিছু করার চেষ্টার জন্য আপনাদের সাথে এই ক্ষুদ্র আয়োজন আমার। এখন আসেন, আমি বিশেষ ক্লাস নেব। সাক্ষ্য আইনের বিশেষ ক্লাস 39 থেকে 59 বা 60 পর্যন্ত যাব। 39 থেকে 60 পর্যন্ত যাব। এখানে প্রশ্ন থাকবে, এমসিকিউ থাকবে এবং ক্ষুদ্র আকারের আলোচনা থাকবে। বৃহৎ আকারের আলোচনা গতদিন করে গেছিলাম। সমস্ত প্রশ্ন ধারার আলোচনা করব না, বিশেষ ধারার আলোচনা করব। এখন আসেন, আমরা প্রাসঙ্গিক বিষয়ের আলোচনা করব। সাক্ষ্য আইনের প্রথম খণ্ডের 39 ধারা। 39 ধারার কথা কি বলছে? যখন কোনো বিবৃতি, কথোপকথন, দলিল, পুস্তক বা সংবাদপত্র, এই কথাগুলো কখন প্রাসঙ্গিক হবে, কখন অপ্রাসঙ্গিক হবে। যখন ফ্যাক্ট অ্যান্ড ইস্যু, বিচার্য বিষয়ের মূল অংশ, এই দলিল দলিল কথা, রেকর্ডার এবং বই বা সংবাদের যে বিশাল বিশাল অংশ আছে, এই সমস্ত অংশে আদালত দেখে না। আদালত সময় নষ্ট করার সময় নাই। আদালত তখন কি করে? উল্লেখযোগ্য যে অংশটা, যে অংশ বিচার্য বিষয়, ফ্যাক্ট অ্যান্ড ইস্যু, সেই বিষয়টাই আদালত দেখতে পারে। সেই বিষয়টা আদালত দেখে, ততটুকু আদালতে যতটুকু দরকার অতটুকু দেখে, অতটুকু আদালতে প্রাসঙ্গিক। তাহলে বিবৃতি যখন কথোপকথন, দলিল, সংবাদপত্র, তখন কি সাক্ষ্য দিতে হবে, বা কতটুক সাক্ষ্য প্রাসঙ্গিক হবে, কতটুক সাক্ষ্য প্রাসঙ্গিক হবে। দলিল যখন দলিল যখন কথোপকথন, দলিল, সংবাদপত্র, তখন কি সাক্ষ্য দিতে হবে, কতটুক গ্রহণযোগ্য হবে, ব্যাখ্যা করেন, আইনের আলোকে বুঝিয়ে লেখেন। প্রশ্ন আসতেছে 39 ধারার সাক্ষ্য আইনের 39 ধারার উদ্দেশ্য বা সারমর্ম কি কি? সাক্ষ্য আইনের 39 ধারার উদ্দেশ্যই বা কি, বা এর সারমর্ম কি? এখন আসেন এমসিকিউ। দলিলের কতটুকু অংশ আদালতে প্রাসঙ্গিক? সম্পূর্ণ অংশ, অর্ধেক অংশ, শেষের অংশ, যতটুক আদালতে প্রয়োজন ততটুক। এমসিকিউ যতটুক আদালতে প্রয়োজন ততটুক। 39 ধারার দলিল বা কথা কোন অংশ বিবৃতি, কথা, রেকর্ডের বা গ্রন্থের কোন অংশটুকু আদালতে প্রাসঙ্গিক? যতটুকু আদালতের যতটুকু আদালতের বিচার্য বিষয়, যতটুকু আদালতের বিচার্য বিষয়, ততটুকু আদালতে প্রাসঙ্গিক। এখন আসেন, বিবৃতি যখন কথোপকথন, দলিল, সংবাদপত্র, সাক্ষ্য দিতে হবে, তার কতটুকু অংশ আদালতে প্রাসঙ্গিক? যতটুকু আদালতের এই প্রয়োজন, যতটুকু আদালতে বিচার্য বিষয়, অতটুকু আদালতে প্রয়োজন। আসেন, 39 ধারার প্রয়োজন বা উদ্দেশ্য, বা এর মূল উদ্দেশ্যই কি, বা এর সারমর্মটা কি? এই আইনের মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হলো সংক্ষিপ্তকরণ। সংক্ষিপ্তকরণটাকে আমি ব্যাখ্যা করি। একটা দলিল অনেক বড়, আমাদের কথাগুলো অনেক বড়, আমাদের বই অনেক বড়, পুস্তক অনেক বড়, সংবাদপত্র অনেক খানিক, 16 পৃষ্ঠার সংবাদপত্র হতে পারে। কিন্তু সমস্ত সংবাদপত্র নিয়ে যদি দেখানো হয় তাহলে অনেক সময়ের ব্যাপার, রেকর্ড শুনতে গেলে অনেক সময়ের ব্যাপার। তখন কি করবে? সংক্ষিপ্ত করার জন্য দলিলের দলিলের দীর্ঘ দলিলের বা কথোপকথনের যতটুকু অংশ ততটুকু দেখে সংক্ষিপ্ত করে নিয়ে আসে। আমাদের বিচার্য বিষয় হলো যতটুকু দরকার অতটুকু দরকার, সেই অংশটুকু এই কাজটা কি করলো? সংক্ষিপ্ত করলো। তাহলে এর মূল উদ্দেশ্য হলো সংক্ষিপ্তকরণ, অপ্রয়োজনীয় অংশ বাদ দেওয়া, আর এর মূল উদ্দেশ্য হলো বিচার কার্যক্রম সংক্ষিপ্ত করা। তাহলে প্রথমে বললাম সংক্ষিপ্তকরণ এবং অপ্রয়োজনীয় অংশ বর্জন। তাহলে অপ্রয়োজনীয় অংশ কি বর্জন করলাম? একটা বইয়ের অতখানিক অংশ শুরু থেকে শেষ পর্যন্ত আদালতে পড়ার দরকার নাই। একটা রেকর্ডিং এর পূর্ণ অংশ আদালতে শোনার দরকার নাই। 10-12 ঘন্টা হতে পারে। এই যে আমাদের ক্লাস পাল্লা দিলে পারে প্রায় 40-45 মিনিট, এতখানি শুনবে, যতটুকু দরকার অতটুকু শুনবে। তাহলে আর দীর্ঘ অংশ বাদ, আর বাকি অংশ বাদ। তাহলে হলো অপ্রয়োজনীয় অংশ বাদ দেবে। মূল উদ্দেশ্যটা কি? এই 39 ধারার মূল উদ্দেশ্য হচ্ছে
এই 39 ধারার মূল উদ্দেশ্য হচ্ছে বিচার প্রক্রিয়ার সময় কমানো, বিচার প্রক্রিয়ার সময়টা কমায় নিয়ে আসা, যেন এই দীর্ঘ সময় পড়া না লাগে, এই রেকর্ডিং না শোনা লাগে, এই সময়টা কমায় নিয়ে আসা। তাহলে আপনারা জানলেন এই মূল উদ্দেশ্য এবং এর সারমর্মটা কি। মূল উদ্দেশ্য হলো সংক্ষিপ্তকরণ, অপ্রয়োজনীয় অংশ বাদ দেওয়া। এর মূল উদ্দেশ্য হলো সময়ের অপচয় রোধ করা। এতটুকু 39 ধারা। তাহলে প্রশ্ন পেলেন কি, দলিল বা সংবাদপত্র কতটুকু প্রাসঙ্গিক, কতটুকু অপ্রাসঙ্গিক, কতটুকু গ্রহণযোগ্য, কতটুকু অগ্রহণযোগ্য, এর উদ্দেশ্য বা এর সারমর্ম কি, সেগুলো এখন পালেন। এরপরে এখন 40 ধারা পড়ব। 40 ধারায় কি বলছে, দ্বিতীয় মামলার বিচার নিষিদ্ধ করার জন্য পূর্ববর্তী মামলার রায় যখন প্রাসঙ্গিক। দ্বিতীয় মামলা নিষিদ্ধ করার জন্য পূর্ববর্তী মামলার রায় যখন প্রাসঙ্গিক। আপনারা জানেন একই অপরাধের বিচার একবার যদি করা হয় তাহলে দ্বিতীয়বারে এই অপরাধের বিচার করা যায় না। কিভাবে আপনি প্রমাণ করবেন, আইনের আলোতে ব্যাখ্যা করেন। প্রশ্ন আসলো, একই অপরাধের বিচার একবার করা হলে দ্বিতীয়বার এই বিচার করা যায় না, আইন এটা কিভাবে প্রমাণ করবেন, আইনের আলোতে ব্যাখ্যা করেন। এরকম প্রশ্ন আসে গেলে যদি 101 থেকে সাক্ষ্য আইনে শুরু করে 167 বছর খুঁজতে 2 ঘন্টা পরে খোঁজেন, পাবেন না। আপনার প্রশ্ন বুঝতে এবং ব্যাপক পড়া লাগবে। এর উত্তর হচ্ছে কি, যে প্রশ্নটা বললাম, এর উত্তর হলো ফৌজদারি কার্যবিধি 1898 সালের 511 ধারা। 511 ধারা কি বলছে, একবার দণ্ডিত বা খালাস পাইলে একই অপরাধের পুনরায় বিচার করা লাগে না। ওইখানে আপনি প্রমাণ এক, যদি কোর্টের থেকে আপনি মাপ পান বা বেকলুস খালাস পান, কোর্টের কাগজ কলম নিয়ে আপনি প্রমাণ করবেন যে এই মামলা আমি খাটিছিলাম বা আমার জেল জরিমানা হয়েছিল। 2, আপনি কোর্টের থেকে রায় খাটার পরে আপনি চলে গেছেন জেলখানায়, কারাগারে কারাভোগ করছিলেন, আপনার ওই কারাগারের কাগজপত্র দিয়ে 403 না 511, 403 তো প্রমাণটা 511, ঠিক আছে, ওটা প্রমাণ করতে বলছে। তাহলে এই কাজটা করবেন, ঠিক আছে। ধন্যবাদ, সবাই সহযোগিতা করবেন, কেউ কারো ছোট মনে করবেন। আর আপনারা, আমরা ক্লাসে সবাই ছাত্র, এনে কেউ মাস্টার নাই, এই ভুল ভাল হলে বলবেন, ঠিক আছে। আর একে অপরের সাথে কমিউনিকেশন করবেন, দ্বারা বলতে বলবেন, জয় হজরতের সাথে কবেন, হজরত দীপঙ্করের কার সাথে কবেন যে ভাই একটু বলেন, আমরা তো সবাই এক গ্রুপের লোক। আর সুসি আপনি দণ্ডবিধির বলেন, আর সাক্ষ্য আইনি বলেন, আজকে আপনি এইখানে আলোচনা করেন, আমি আপনারটা শুনি, আপনি আমারটা শোনেন। এইভাবে করবেন ভাই, লজ্জা পাবেন না। আমি সবচেয়ে সিনিয়র, আমি জুনিয়রের কাছে ফোন লাগাতে বসে থাকতাম, ঠিক আছে, আপনারা লাগাবেন, এভাবে ফোন দেবেন। তাহলে কি বলছে, যখন প্রমাণের প্রশ্ন আসবে সব প্রমাণ সাক্ষ্য আইনে যাবেন না। এইটা হলো 511 ফৌজদারি কার্যবিধি আইনের, এই আলোতে আপনি প্রমাণ করবেন। আর যদি বলে কখন প্রাসঙ্গিক হবে আর কখন অপ্রাসঙ্গিক হবে, আদালত যখন প্রমাণ করতে গেল যে আপনি প্রমাণ করতেছেন এটা তো সাক্ষ্য আইনে, কোথায় প্রাসঙ্গিক পালেন অপ্রাসঙ্গিক, এটা অপ্রাসঙ্গিক কাজ, আপনি আবার মামলা রায় দেন, আপনার এই আইন সঠিক না, সাক্ষ্য আইনি নাই, তখন আপনি বলবেন সাক্ষ্য আইনি 40 বলছে দ্বিতীয় মামলার বিচার নিষিদ্ধ করার জন্য পূর্ববর্তী মামলার রায় আদালতে প্রাসঙ্গিক। মানে দ্বিতীয়বার যে আপনি প্রথমবার মামলা আপনি জেল জরিমানায় হতে পারে, বেকুলুস খালাস পাতে পারেন, মাপ পাতে পারেন, তাহলে আপনার এই দ্বিতীয়বার যে মামলা করতে গেছে এই মামলা নিষিদ্ধ করার জন্য ওই প্রথম যে মামলাটা হয়েছিল ওই মামলার আদালতের যে কাগজ বা যে আপনি খালাস পাইছেন, মুক্তি পাইছেন, ওইটা যখন নিয়ে এসে জমা দেবেন তখন আদালতে প্রাসঙ্গিক। এবং আপনি যখন জেল জরিমানা খাটেছেন ওই জেল জরিমানার কাগজ ওই কারাগারের থেকে সত্যায়ন কপি প্রত্যয়ন কপি নিয়ে এসে যখনই দেবেন তখন আপনি জামিন পাবেন। তাহলে জিনিসটা সহজ হলে না, আপনার এটা প্রাসঙ্গিক হয়ে যাবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। 39, 40 গুরুত্বপূর্ণ, 41 হলো প্রবেট, অ্যাডমিরাল, বিবাহ এবং দেউলি আত্ম। এই গতকাল ব্যাপক আলোচনা করছিলাম, এটা শুধু মনে রাখবেন। এখান থেকে প্রশ্ন মনে আগে পরে আসে নাই, আসার সম্ভাবনাও নাই। শুধু মনে রাখবেন প্রবেট, অ্যাডমিরাল, বিবাহ ও দেউলিয়াত্ম। দেউলিয়াত্ম হলো শ্রীলঙ্কার কথা মনে রাখবেন। শ্রীলঙ্কা এটা বিশ্বমানের রায়, এই রায়গুলো হচ্ছে বিশ্বমানের রায়। এই 41 এবং 112 এগুলো কি, 41 এবং 112 কনক্লুসিভ প্রুফ, চূড়ান্ত প্রমাণ, কনক্লুসিভ প্রুফ, চূড়ান্ত প্রমাণ, এটা মনে রাখবেন। আর তাহলে এইটুকুই গেল, বুঝছেন। এরপরে চলে যান একবারে 45। এখানকার প্রশ্ন হলো দ্বিতীয় মামলার রায় কখন আদালতে প্রাসঙ্গিক, এই একই অপরাধে যদি পুনরায় মামলা করতে যায় সেই মামলা কখন প্রাসঙ্গিক হবে। প্রশ্নগুলো খেয়াল করেন। একই মামলা একই অপরাধের বিচার
পুনরায় কি করা যাবে কিনা, তা কিভাবে প্রমাণ করা যাবে, এইটা তখন চললেন ফৌজদারি কার্যবিধি প্রমাণজন কর্তৃক হয়। আর কখন এটি প্রাসঙ্গিক হবে কখন অপ্রাসঙ্গিক হবে, তখন চলে আসবেন সাক্ষ্য আইন 40 ধারা। আর প্রশ্ন লেখার প্যাটার্ন আমার সাথে আপনারা, আমি যেমন পাস কোর্সের ক্লাস আগামীকাল 10টার থেকে নেব। পাস কোর্সে যারা আছেন তারা জানেন, পাস কোর্সে চলে আসবেন, পাস কোর্সের ব্যাপক পড়া হবে, আলোচনা হবে এবং লেখা জমা দেবেন। ব্যত্যয় ঘটলে আপনি ওখান থেকে বাড়া চলে আসবেন, কারণ প্রমোশন আপনার জন্য না, যারা হাড় ভাঙা পরিশ্রম করবে তাদের জন্য প্রমোশন সহজ। প্রমোশন আমার আছে, আপনি কিভাবে নেবেন, যারা আমার নিকটে সে ক্রীড়া দেখছে এখানে এখানে সেই লোক আছে, লোক এটা সনেট, মাইকেল সনেট আছে এখানে, উনি দেখছে। এরপর আসেন 45 যারা আসতে লেগে বিশেষজ্ঞদের মতামত। বিশেষজ্ঞ কারা আর এক্সপার্ট কারা? এক্সপার্ট বা ওই হস্তাক্ষর সম্পর্কে বিশেষজ্ঞ হচ্ছে লেগে যেই বিষয়ে উপর উনি অভিজ্ঞতা অর্জন করা, তিনি হলেন বিশেষজ্ঞ। যেমন আমাদের এখানে পুলিশের বিদ্যালয় আছে ড্রাইভার, প্লাম্বার, তারপর ইলেকট্রিশিয়ান, তারপরে আছে বাদক দলে যারা কর্মরত আছে, এরা কিন্তু এক্সপার্ট বা ওই স্ব বিষয়ের উপর দক্ষ, তাই আমরা ওদেরকে কি বলি, ট্রেডে আছে ট্রেডম্যান, তিনি ওই কাজে দক্ষ। এবং এই বিশেষজ্ঞ হচ্ছে ওই গবেষণা করে পরীক্ষা নিরীক্ষা করে যে বিষয়ে সিদ্ধান্ত উপনীত হয়, তিনি হলো গিয়ে বিশেষজ্ঞ, এনাকে বিশেষজ্ঞ বলা হয়। এই তৃতীয় পক্ষের মতামত, এই তৃতীয় পক্ষের মতামত কি, বিশেষজ্ঞের মতামত কি, কোন ক্ষেত্রে বিশেষজ্ঞের মতামত প্রাসঙ্গিক, কয়টি ক্ষেত্রে বিশেষজ্ঞের মতামত প্রাসঙ্গিক, বিশেষজ্ঞ কি ধরনের মতামত পোষণ করেন, বিশেষজ্ঞ কি কোন পক্ষের কথা বলেন কিনা, প্রশ্ন এরকম হাজারো আসতে পারে। আপনার যদি 45 ধারা সম্পর্কে সম্মুখ ধারণা থাকে, পূর্ণাঙ্গ ধারণা থাকে, যেভাবেই করুক, যেভাবেই বল করুক, সেভাবে আপনি ওকে মোকাবেলা করতে পারবেন এবং সহজ হবে। তাহলে 45 ধারার কি প্রশ্ন আসলো, বিশেষজ্ঞ কাকে বলে, এক্সপার্ট কাকে বলে, তারপরে তৃতীয় পক্ষের মতামত কাকে বলে, এই তৃতীয় পক্ষের মতামত কতভাবে দেওয়া যায়। আগে 5 ভাবে ছিল, বিদেশি আইন, বিজ্ঞান, চারুকলা, হস্তশিল্প সম্পর্কে। আর এখন কিন্তু আসছে 13 ভাবে। 13 ভাবে আবার আপনাদের সাথে পড়ে শোনাই, একটু খেয়াল করেন। হাতের লেখা, আঙ্গুলের ছাপ, বিজ্ঞান ও প্রযুক্তিগত বিষয়, শিল্পকলা এবং চারুকলা, বিদেশি আইন, মানসিক অবস্থা, আগ্নেয়াস্ত্র বা ব্যালিস্টিক, চিকিৎসা বিজ্ঞান, রাসায়নিক বিশ্লেষণ, মুদ্রা এবং নকল মানে টাকা নকলকরণ, টাইপ রাইটিং বা মুদ্রণ, টাইপ রাইটিং মানে টাইপ লেখে, টাইপ আপনারা অনেকে দেখেন নাই, কম্পিউটার টাইপ দেখছেন। 2 নম্বরে পায়ের ছাপ, 13 নম্বর আছে দালিলিক বিশ্লেষণ। এই 13টা যদি কখনো আসতে পারে, বলা যায় না, আসলে মাঝখানে উপরে নিচে যদি ভুল ত্রুটি যায় 13টা দাগ দিলে 13টা নাম্বারই লিখবেন। আগে পরে প্রয়োজনে একের অধিক এটা 2-3 বার লিখলেন, স্যাররা অত পড়বে না। যদি আপনি আমার প্যাটার্নে লিখতে পারেন, অত পড়ার সুযোগ নাই, প্যাটার্ন দিয়ে বুঝে ফেলাবে না জিনিস ঠিক আছে। তাহলে আসেন ফরেনসিক বা এখন 45-এর ক আছে ফরেনসিক্যাল বা ফরেনসিক প্রমাণের বিষয়ে বিশেষজ্ঞদের মতামত প্রাসঙ্গিক। 45-এর ক যখন ফিজিক্যাল বা ফরেনসিক প্রমাণের বিষয় বিশেষজ্ঞদের মতামত। 45-এর ক ফিজিক্যাল বা ফরেনসিক, এটা যখন ডিজিটাল বিষয় সম্পর্কে আসবে তখন এই যে 45-এর ক ব্যবহার করবেন। আর 45-এর ক বাদে এই বিশেষজ্ঞদের মতামত ফৌজদারি কার্যবিধি 509-এর ক পিআরবি 297, 509-এর ক পিআরবি 297 বিশেষজ্ঞদের মতামত, তৃতীয় পক্ষের মতামত বা এরকম। এই তৃতীয় পক্ষের মতামত কয় প্রকার? 13 প্রকার মতামত দিতে পারে। এরা কি কোনো পক্ষের অবস্থান নেয় না, এরা কোনো পক্ষের অবস্থান নেয়, এরা নিরপেক্ষ, যে ঘটনা কিভাবে মারা গেছে, কি প্রক্রিয়ায় ঘটনা ঘটছে সেই বিষয়ে ব্যাখ্যা করেন। এই হচ্ছে 45 ধারার আলোচনা। তাহলে প্রশ্ন শুনলেন, এমসিকিউ হলে 13 প্রকার মনে রাখবেন, এটা বিশেষজ্ঞদের মতামত, এটা হচ্ছে বিশেষজ্ঞদের মতামত। এখন আসেন 45, এরপরে 46 হচ্ছে বিশেষজ্ঞদের মতামতের সহিত ও সংশ্লিষ্ট বিষয়। বিশেষজ্ঞদের মতামতের সহিত ইংরাজে পরীক্ষা নিরীক্ষা করে যে যন্ত্র কেমিক্যালের মাধ্যমে ওই সিদ্ধান্ত উপনীত হয়, বা পূর্বে 2-1 জন ওই একই ওষুধ খাওয়ার পরে কি প্রক্রিয়ায় মারা গেছে, পানিতে পরে কি প্রক্রিয়ায় মারা গেলে কি কি লক্ষণ দেখা যায়, পরবর্তী লোকের লক্ষণ দেখে তোমরা ওই সিদ্ধান্তে যে উপনীত হয়েছে, তখন ওই মতামতের সহিত সংশ্লিষ্ট বিষয় প্রাসঙ্গিক হবে। সংশ্লিষ্ট বিষয়ও প্রাসঙ্গিক হবে হলো 46 ধারা।
এটা হচ্ছে 46। এই 46, 45 আর 46 এবং 47 হস্ত অক্ষর সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক। হস্তাক্ষর 47 হচ্ছে হস্তাক্ষর মানে হাতের লেখা। এই হাতের লেখা সম্পর্কে কিন্তু বিশেষজ্ঞদের মতামত লাগে না। হাতের অক্ষর লেখার জন্য বিশেষজ্ঞদের পরামর্শ দরকার হয় না। এটা কিভাবে প্রমাণ করতে পারে আদালত? ওই ব্যক্তির হাতের লেখার সাথে হাতের লেখা মিলেয়া, অথবা ওই ব্যক্তিকে ডেকে নিয়ে এসে তার আবার লেখা, অথবা তার সাথে যারা লেখায় কাজ করছে। যেমন আমি এখানে খাতা দেখি, আমি খাতা দেখি রাশেদুলের, আমি খাতা দেখি হজরতের, আমি খাতা দেখি জয়ের, আমি খাতা দেখি মাঝে মাঝে দেয় আয়ুব, এরপরে আর কিরা দেয় জাহিদ ভাই মাঝে মাঝে দেয়। তো এদের খাতা কিন্তু আমার একটা ধারণা আছে কার লেখাটা কেমন। আদালতে যখন বিচার্য বিষয় হওয়া পড়লো জয়ের খাতা নিয়ে, তখন আমি বললাম জয়ের খাতাটা আমি দেখেছি, আমি জানি। এবং সিটি লেনদেনের বিষয় অনেক ছিল, উদাহরণগুলো করে নেবেন, যদি ভালো লাগে ওইটা পড়বেন, আর না হলে আমার উদাহরণ বাংলা সহজ উদাহরণটা সহজভাবে নেবেন। ঠিক আছে? তাহলে হস্তাক্ষর সম্পর্কে কি ধরনের মতামত গ্রহণ করে? বিশেষজ্ঞ মতামত বা অভিমত। এই হস্তাক্ষর সম্পর্কে কিন্তু বিশেষজ্ঞর মতামত দরকার হয় না। এটা হলো হস্তাক্ষর সম্পর্কে অভিমত। এটা অভিমত, এটা এইখানে বিশেষজ্ঞ লাগে না, এইখানে বিশেষজ্ঞ দরকার হয় না। এই বিষয়ে যদি সম্মুখ ধারণা থাকে বা দেখে বলতে পারে, ওই ধরনের লোক দিয়েই এই প্রমাণ করা যায়। ঠিক আছে? এই 47 দ্বারা পড়ার সাথে কি কি দ্বারা পড়বেন আমি আবার বলি। 67 বলবেন, আর হলো 73 দ্বারা মনে রাখবেন। একই কোয়ালিফাই, একই ধরনের কথা, একই ধরনের কোয়ালিফাই, একই ধরনের লেখা। 73 দ্বারা 73 আগে 67 উচ্চারণে বলেছে 67 লেখা। ধরেন রিজাউলের লেখা দরকার নাই, রিজাউলের লেখার দরকার নাই, রিজাউলের ডেকে নিয়ে আসবেন আদালত, রিজাউলকে ডেকে নিয়ে আসবে, আমার লেখা প্রমাণ করবে, বা জয়ের লেখা, জয়কে ডেকে নিয়ে আসবে আদালত, লেখা আসে লিখতে বলবে যে আপনি লেখেন, এই লেখার সাথে মিলায় প্রমাণ করবে। আর 73 দ্বারা আছে কারোর হস্তাক্ষর সম্পর্কে কারোর মতভেদ হলে আসলেই এই রিজাউল বা হরজতের লেখা কিনা তার আগের লেখার সাথে ঠিক আছে কিনা, মিল আছে কিনা, এটা দেখেই প্রমাণ করা যায়। এই হস্তাক্ষর সম্পর্কে 47, 68 এবং 73 দ্বারা বাধা ফেলবেন না, সামনে যাওয়ার ব্যাখ্যা করবেন। আজকে এই পর্যন্ত এর ব্যাখ্যা। আর এর ব্যাখ্যামূলক আলোচনা গতদিন করছিলাম। 47 ক ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে মতামত যে স্বাক্ষরের প্রাসঙ্গিক। ডিজিটাল স্বাক্ষর আপনারা জানেন, সাক্ষ্য আইনের সংজ্ঞা আছে 4টে। ডিজিটাল রেকর্ড, ডিজিটাল স্বাক্ষর, ডিজিটাল সনদ, প্রত্যয়নকারী কর্তৃপক্ষ। ডিজিটাল রেকর্ড, ডিজিটাল স্বাক্ষর, ডিজিটাল সনদ, প্রত্যয়নকারী কর্তৃপক্ষ। তাহলে 47 ক দেখেন, এখন ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে যদি আপনার মতামত চায়, আপনার প্রয়োজন হয়, তাহলে এই 47 ক, ওইখানে কিন্তু 47 হবে না। অ্যানালগ সনাতন পদ্ধতি 47, ডিজিটাল হলো 47 ক। আপনি যে ডিজিটাল স্বাক্ষর আমি আপনি করে বসি, ওই স্বাক্ষর যখন মতামত প্রাসঙ্গিক হবে কিনা 47 ক। এইগুলো প্রাসঙ্গিক আর অপ্রাসঙ্গিক সম্পর্কেই, বাকি আর পড়ার দরকার নাই। এখন চলে আসেন হলে 52 দ্বারা চরিত্র যখন প্রাসঙ্গিক। চরিত্র কখন প্রাসঙ্গিক, কখন অপ্রাসঙ্গিক, কখন দেওয়ানি মামলায় প্রাসঙ্গিক, কখন অপ্রাসঙ্গিক, কখন ফৌজদারি মামলায় প্রাসঙ্গিক, কখন অপ্রাসঙ্গিক, কোন কোন ক্ষেত্রে চরিত্র প্রাসঙ্গিক, কোন কোন ক্ষেত্রে। দেখেন প্রশ্ন কিন্তু বলতেছি, প্রশ্নের উত্তরও আছে এর ভিতরে, বলবানে কোন কোন ক্ষেত্রে চরিত্র প্রাসঙ্গিক, কোন কোন ক্ষেত্রে চরিত্র অপ্রাসঙ্গিক। আইনের আলোতে ব্যাখ্যা করেন, বিস্তারিত লেখেন। এই দুটো কথার উপর কিন্তু কেউ ভয় পাবেন না। ওই বিস্তারিত লিখতে গেলেও যা ব্যাখ্যা করেন ওইটাই। আবার যদি আছে চরিত্র কখন প্রাসঙ্গিক কখন অপ্রাসঙ্গিক, সামান্য কথা, সেটাতেও সেই সমান কথাই লেখা লাগবে। আমাদের এই ক্লাসের উদ্দেশ্য হলো আলোচনা করা। আপনারা এখানে নিয়মিত আছেন, পরীক্ষা আর 2 মাস বাকি আছে। এই 2 মাসের ভিতরে আপনারা খাওয়া দাওয়া ছাড়িয়ে দেন, অল্প খান, বাঁচে থাকেন, আর আমার সাথে লাগিয়ে থাকেন। দেখবেন আমি যদি টিকে থাকতে পারি, আমার তো পরীক্ষা না, তাহলে আপনারা ওই চেষ্টা করবেন, আপনারাও পারবেন। আমি আপনাদের জন্য মেলা খানিক সময় দেব, কিন্তু আপনারা খাতা জমা দেবেন, এমসিকিউ করবেন। যদি এর ব্যত্যয় করেন, আমি গ্রুপ যেমন কমা নিয়ে আইছি 115-20 জনের থেকে মাত্র 15 জন, এখান থেকে কমাতে আমার সময় লাগবে না। কারণ আপনার অনীহা দেখলে আমারও কষ্ট লাগে, কারণ আমি আপনার জন্য কষ্ট করলাম, আপনার তেমন অনেক অর্থ নিয়ে আপনার ফাঁকি দেয়নি। তাহলে আপনি সহজ জিনিস যখন আপনি দেখতেছেন সহজে পাচ্ছেন ফ্রি, যার কারণে আপনি আর মূল্যায়ন করেন না। এই কারণে আমি অর্থবৃত্তি চালু করছি। তাহলে নিতান্তই আমার এই অর্থের প্রতি আপনার এখানে লোভ ছিল না। আমি এই পর্যন্ত ক্লাস 7 মাসে 2100 টাকা আপনাদের এই নেটেই খরচ করেছি, বলতাম না, কিন্তু কালকে দেখছি 2 জন লোক খাতা জমা, তখন কষ্ট হলাম, কি কয়
এত লোকের 2জন খাতা কেন? আর আমার দোস্ত হজরত তো ছুটি দিয়েছিল। আসেন, চরিত্র কখন প্রাসঙ্গিক, কখন অপ্রাসঙ্গিক। চরিত্র কখন প্রাসঙ্গিক, এইটা পড়বেন 52 আর 55, খেয়াল করবেন 52 আর 55 একবারই মনে করবেন, এটা দেওয়ানি কার্যক্রম। আর 53, 54 ফৌজদারি কার্যক্রম, 53, 54 হলো ফৌজদারি কার্যক্রম। আমি প্রথমে আপনাদের দেওয়ানি বলি। দেওয়ানি মামলার চরিত্র সর্বদাই অপ্রাসঙ্গিক, মানে কাগজ কলমের খেলা। কাগজ কলম যার, জমি তার, জায়গা জমি তার, বাড়ি গাড়ি তার, তাহলে এখানে চরিত্র ম্যাটার না। এখানে 55 দ্বারা আছে ক্ষতিপূরণ নির্ণয় চরিত্রের গুরুত্ব। ক্ষতিপূরণ নির্ণয় চরিত্রের গুরুত্ব আছে, আপনারা জানেন এই সাক্ষ্য আইনের 12 দ্বারা আমরা পড়ছিলাম। ক্ষতির পরিমাণ নির্ধারণ করবে আদালত, তখন প্রাসঙ্গিক হবে। কি কি ধরনের মামলা, এই কি কোন ধরনের মামলায় ক্ষতির পরিমাণ নির্ধারণ করে, সেই মামলাগুলো মনে আমি সেদিন পড়ছিলাম, মুখস্থ তো না, ভুলেই গেছি। তাও খেয়াল করেন বলি। তাহলে এই 55 দ্বারায় কোন ধরনের মামলায় ক্ষতির কারণে আপনার চরিত্র প্রাসঙ্গিক হয়ে পড়ায়, সেটা বলছি মানহানির মামলা। মানহানির মামলা, চুক্তিভঙ্গের মামলা, বিপথে পরিচালনা করার মামলা, খ্যাতি নষ্ট করার মামলা, অনধিকার প্রবেশের মামলা, সুনাম নষ্ট করা, তালাকের মামলা। এই যে কতগুলো মামলা, এই মামলার ক্ষেত্রে চরিত্র প্রাসঙ্গিক হয়। এই মামলার ক্ষেত্রে চরিত্র প্রাসঙ্গিক হয়, কারণ ওর চরিত্র খারাপ, একের অধিকবার তালাক দেয়, একের অধিকবার মানুষের ঘরে ঢুকে পড়ে, একের অধিকবার মান অপমান করে, অতএব ওর কিছু জরিমানার আওতায়। এবং এই জরিমানা আমার কত টাকা হবে জানেন? আমি এর মান অপমান করে অনেকের ঘরে ঢুকে পড়ি, আমি সাধারণ এসে আমার আর কয় টাকা জরিমানা? 50 লোক, একজনের করছে ক্ষতি, বা আমার ঘরে একজন ঢুকেছে, আমার জন্য আর কয় টাকার মান অপমান হয়? হয়তো 50-100 টাকা জরিমানা হইলো। কিন্তু আমার পুলিশ প্রধান, অনেক সচিব, অনেক মন্ত্রী, এর বাসায় যদি হয়, এর যে সম্মানী ব্যক্তির বাসায় হয়, তাহলে এর মান অপমান বেশি হয় না? এর বিরুদ্ধে যদি কুকথা লাটায়, তালাক বিরোধী কথা বলে, সুনাম নষ্ট করার কথা বলে, তাহলে এর অর্থের পরিমাণ বেশি হয়। ওইটা 12 দ্বারায় কি ধরনের অর্থের পরিমাণ নির্ধারণ করবে, সেইটা 12 দ্বারায় প্রাসঙ্গিক হয়। আর এইখানে চরিত্রের কথা যখন বলছে, তখন এই ক্ষতিপূরণ যে চরিত্রের দেওয়ানি মামলার ক্ষেত্রেও চরিত্র, মানে এই কয়টা মামলা, যে মানহানির মামলা, চুক্তিভঙ্গের মামলা, তারপরে বিপথে পরিচালনা করার মামলা, খ্যাতি নষ্ট করার মামলা, অনধিকার প্রবেশের মামলা, সুনাম নষ্ট করার মামলা, তালাকের এই মামলাগুলো, এই তখন এই চরিত্র প্রাসঙ্গিক হবে। এতটুক। এরপরে আসেন 53, 55। 53 আমি কিন্তু বই দেখবো না, আমি আপনার বাংলা করে পাবো। 53টা বলছে কি, খেয়াল করেন, 53 দ্বারা আমরা ফৌজদারি মামলায় চলে আসলাম। ফৌজদারি মামলায় হচ্ছে লেগে চরিত্র সর্বদাই ভালো আদালত মনে করে। ধরেন আমাদের একজন, আমরা এখানে মামলা করলাম, আদালতে গেলাম, আমি মামলা করলাম হচ্ছে এই আমার দোস্ত হজরতের নামে, হজরতের নামে মামলা করলাম, আদালত ধরে নেবে হজরতের চরিত্র সর্বদাই ভালো। যার নামে মামলা করে আদালত ধরে নেয় তার চরিত্র ভালো। এই লোক 53 ধারার কথা। তাহলে 54 ধারার কথা কি বলছে? পূর্ববর্তী অসৎ চরিত্রের উত্তরদান প্রসঙ্গ ব্যতীত অন্যভাবে প্রাসঙ্গিক নয়। এই কথার ভিতরে বাংলা কথা, হেডলাইন পড়বেন, বুঝবেন না, আমি বাংলা করে দেবো। এখন এই বাংলা কি করবেন, মানে এই যে আমি মামলা করছি হজরতের নামে, হজরতের চরিত্র ভালো হোক মন্দ হোক আদালত জিজ্ঞেস করেনি, কিন্তু ওর মক্কেল হলো রাশেদুল, অ্যাডভোকেটের নিয়োগ দিয়েছে রাশেদুল, বা ওর পক্ষের লোক আইব আছে, তারা বলতেছে হজরত ভালো, হ্যান ত্যান 7-5, হজরতের প্রশংসায় 55, চরিত্র নিয়ে বহুত কথা বলতেছে। এই চরিত্র নিয়ে বহুত কথা বলতেছে। আমার পাশে আমার উকিল বলতেছে, চরিত্র নিয়ে এত কথাই বলতেছেন, আমার এখানে আছে জাহিদ, এখানে আছে জাহিদ আছে, জয় আছে, এই হলো আমার পক্ষের উকিল। এরা যারা বলতেছে চরিত্র যদি হজরত এত ভালোই হবে, তাহলে গতবার ইফটিজিংয়ে 2000 টাকা জরিমানা, এর আগে 2 বার জেল খাটলো, অমকের বাসায় ঢুকছিল, আটকার হে মারধর দিয়েছে, সেনাও জরিমানা দিয়েছে, তারপরে হলো কি তালাক দিয়ে বোর সাথে ঝামেলা করছে, 3 বিয়ে, এরকম আজ অমকের পিছনে লাগে, তার সুনাম নষ্ট করে, এই তো তার মামলার ডকেট, এই তার কাহিনী দেখেন। এই সময় আদালতে প্রাসঙ্গিক হয়ে গেল, ওর খারাপ চরিত্র আদালতে প্রাসঙ্গিক হয়ে গেল। কেউ মাইন্ড করবেন না, আমরা ভাই ভাই সবাই, একজনের উদাহরণ আরেকজনের দিলাম, বুঝতে সহজ হবে, ঠিক আছে? তাহলে এখন দেখেন আয়াতের সময় কিন্তু চরিত্রটা ভালো ছিল হজরতের। এই আমাদের ক্লাসে আমার দোস্ত হজরত চশমা লাগাইছে, আমার মতো, আমরা হলো বয়সে বেশি, চশমা ছাড়া দেখি কম। তাহলে এই দোস্ত এত সময় ভালো ছিল, আদালত মাইন্ড করে নাই, কিন্তু ওর যে মক্কেলের পক্ষের লোক রাশেদুল্লাহ রাইব বারবার পুটপুট করতেছিল, না আমার মক্কেল ভালো, হ্যান ত্যান, তখন এই বিরোধী পক্ষ উত্তর দেওয়ার প্রসঙ্গে ওর অসৎ চরিত্র
প্রাসঙ্গিক আছে, আসলে এই হজরত চরিত্রটা খারাপ ছিল, এটাও আদালতে প্রাসঙ্গিক হবে। এখন আসেন যখন ঢালাও ভাবে আসে চরিত্র কখন প্রাসঙ্গিক, তখন এইভাবে ঢালাও লাগবেন। 52 ধারায় চরিত্র দেওয়ানি মামলার চরিত্র সর্বদাই অপ্রাসঙ্গিক, তারপরে 53 ফৌজদারি মামলার চরিত্র সর্বদাই প্রাসঙ্গিক। 54 ধারায় ওই যে উত্তরদান একটু ব্যাখ্যা করলেন, উত্তরদান প্রসঙ্গে চরিত্র যদি উত্তর দান করে বসে, উত্তর দিয়েই বসে, সেই ক্ষেত্রে চরিত্র সম্পর্কে তারা প্রশ্ন করতেই থাকে। সেই ক্ষেত্রে বিরোধী পক্ষ যখন উত্তর করে ও প্রশ্ন করবে, সেই ক্ষেত্রে তার খারাপ চরিত্র আদালতে প্রাসঙ্গিক হবে। এবং 55 ধারায় ক্ষতিপূরণ, এই ডালাও প্রশ্ন ইদানিং আর আসে না, এই মামুর প্রশ্ন আর আসে না। তারপরে বললাম ক্ষতিপূরণ নির্ণয় চরিত্রের গুরুত্ব, এই মামলায় যদি ক্ষতিপূরণ করে ফেলে চরিত্র মাননি, তাহলে তার দেওয়ানি মামলার ক্ষেত্রেও ক্ষতিপূরণ নির্ণয়ে চরিত্র প্রাসঙ্গিক হয়ে যায়। ঠিক আছে, এখন আসেন মহা মূল্যবান অধ্যায় চলে যাবো। এই প্রশ্ন কিন্তু জটিল। দ্বিতীয় খণ্ডের অধ্যায় পর্ব হচ্ছে লেগে যে সমস্ত বিষয় প্রমাণ করার প্রয়োজন নাই, কোন কোন বিষয় প্রমাণ করার প্রয়োজন নাই, কোন কোন বিষয় আদালতের দৃষ্টিগোচরে থাকলে তা প্রমাণ করার দরকার নাই, কোন কোন বিষয় অবশ্যই আদালতের দৃষ্টিগোচরে রাখা লাগবে, কতগুলো বিষয় অবশ্যই আদালতের দৃষ্টিগোচরে থাকবে, স্বীকৃতি কখন প্রমাণ করা লাগবে না, স্বীকৃতি কি কারণে প্রমাণ করা লাগে না, স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নাই কেন তা প্রমাণ করা লাগবে না, এরকম বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্ন আসতে পারে। আমি বলছি যখন ধারাবাহিক প্রথম পড়াবো তখন প্রশ্ন করবেন না বা প্রশ্ন আশা করবেন না, কারণ আমি নতুন, সবকিছুতেই নতুন। এই যে বিশেষ ক্লাসেরা, এই ক্লাসের কিন্তু ব্যাখ্যামূলক ব্যাপক আলোচনা করছিলাম, তাহলে এখন প্রশ্ন পাচ্ছেন, এমসিকিউ পাচ্ছেন। এখন 56 ধারায় যেসব বিষয় আদালতের দৃষ্টিগোচরে থাকে তা প্রমাণ করার দরকার নেই। আদালতের দৃষ্টিগোচরে মানুষ থাকে, খাতা কলম থাকে, দিনের বেলা আদালত যদি চলে দিনের সূর্য থাকে, লাইট যদি অন্ধকার হয় লাইট জ্বালা দেয়, লাইট, এই বিষয়গুলো আপনার আমার প্রমাণ করার দরকার নেই, সেটা তো আদালত দেখতেইছে, এটা আদালতে প্রমাণ করার দরকার নাই। এখন আসেন 56 পরে 57 ধারা। 57 ধারায় কি বলছে, কোন কোন বিষয় আদালতের অবশ্যই দৃষ্টিগোচরে থাকাই লাগবে। আদালত যখন আপনি বিচার যখন আপনি করবেন, তখন আপনার জ্ঞান গরিমায় এতই প্রকার থাকা লাগবে, এই সমস্ত বিষয় অবশ্যই আপনার দৃষ্টিতে থাকা লাগবে, তা নাহলে আপনি আদালত হতে পারবেন না, আপনি বিচার কার্যক্রম করতে পারবেন না। সেই বিষয়গুলো কি 57 ধারায় বলছে। কতটা বিষয়? 11টা বিষয়। হুবহু মুখস্থ করার দরকার নেই, সামথিং আপনি ধারণা রাখবেন এই 11টা বিষয় আসতে পারে, তখন আপনি পার্ট বাই পার্ট লিখে গেলেন। পার্ট বাই পার্ট কিভাবে লিখবেন, 11টা বিষয় কিভাবে আপনি মনে রাখবেন। আদালতের দৃষ্টিগোচরে নিতেই হবে এগুলো অবশ্যই, যেমন পড়ছিলাম মে প্রিজাম্পশন, শিয়াল প্রিজাম্পশন, কনক্লুসিভ প্রুফ, আদালত অনুমান করবে, অবশ্যই অনুমান করবে, এগুলো আদালতকে নিতেই হবে, এখানে কোনো মানে সুযোগই নাই। তাহলে আসেন যে সমস্ত ঘটনা আদালতকে অবশ্যই নিতে হবে, কোন সব ঘটনা আসেন আমরা একবার পড়ি। বাংলাদেশের আইনসমূহ, একজন বিচারক, একটা আদালত, বিচারক মানে জজ ম্যাজিস্ট্রেট, সাক্ষ্য গ্রহণ ক্ষমতা সম্পন্ন আদালত সম্পর্কে আপনাদের ধারণা 3 ধারা ব্যাখ্যা করছিলাম, আবারও বলি। সকল জজ ম্যাজিস্ট্রেট সাক্ষ্য গ্রহণের ক্ষমতা সম্পন্ন যে বিচার কার্যক্রম পরিচালনা করে সেটাকে আদালত বলে। আদালত কোনো চেয়ার টেবিল বিল্ডিং না, আদালত কোনো চেয়ার টেবিল বিল্ডিং না, যেখানে এই কার্যক্রম চলে হয় সে আদালত। তাই আদালত যখন দেখেন ভ্রাম্যমাণ আদালত গেছে খাদ্যদ্রব্যের, তাহলে নিশ্চয়ই তিনি খাদ্যদ্রব্য সম্পর্কে আইন সম্মত জানা লাগছে। যখন তিনি মোটরসাইকেলের কি দিন কয় রাস্তায় যখন গাড়ির যে কি বলা হয় গাড়ি পরীক্ষা নিরীক্ষা করবে, লাইসেন্স কাগজপত্র আছে কিনা, তখন সড়ক পরিবহনে উনি আইন জানা লাগে। যখন মৎস্য ক্ষেত্রে অভিযান চালায়, পুশ করলেন কিনা মাছের ভিতরে, সেই বিষয়ে ওনার অভিজ্ঞতা থাকা লাগে, আইন সম্পর্কে জানা লাগে। তাহলে বাংলাদেশের আইনসমূহ সম্পর্কে আদালতের অবশ্যই দৃষ্টিগোচরে থাকা লাগবে। তাহলে কি, 1 নম্বর বাংলাদেশের আইন, 2 নম্বর সশস্ত্র বাহিনীর জন্য প্রণীত যুদ্ধবিধি সমূহ। তাহলে সশস্ত্র বাহিনী, সেনা বিমান বা সামরিক বাহিনীর যে যুদ্ধের যে বিধিবিধান আইন কালাম আছে, সে বিষয়ে আদালতের দৃষ্টিগোচর অবশ্যই থাকা লাগবে। 3 নম্বর সংসদ, বাংলাদেশের বর্তমান বলবৎ আইন বলে প্রতিষ্ঠিত আইনসভার কার্যপ্রণালী। বাংলাদেশের সংসদ এখন গণতান্ত্রিক সংসদ, এর আগে ছিল কি ওই সরকারের অন্তর্বর্তীকালীন সরকার, ওই আইনসভায় কি কি পাস হচ্ছে, কি কি গেজেট হচ্ছে, এই বিষয় সম্পর্কে আদালতের অবশ্যই দৃষ্টিগোচরে থাকা লাগবে। এখন আসলে ব্যাখ্যা বলতে যা কি বলছে, গ্রেট ব্রিটেন, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্রের সংসদ, এরা কিন্তু আমাদের কমনওয়েলথভুক্ত দেশসমূহ, এই বিষয় সম্পর্কেও ধারণা থাকা লাগবে। ইংল্যান্ডের সংসদ আছে, আমাদের আদালতকে জানা থাকা লাগবে। স্কটল্যান্ডের সংসদ, আয়ারল্যান্ডের সংসদ, মানে আমরা দেশের সাথে এই মৈত্রিক সম্পর্ক বা কমনওয়েলথ সম্পর্ক,
এ বিষয় সম্পর্কে আদালতের কি ধারণা থাকা লাগবে। কারণ আমাদের দেশে বিদেশিরা যদি এসে ধরা পড়ে যায়, তাদের বিচার ফয়সলা করতে গেলে সে কোন দেশ সংসদে কি আইন আছে এগুলো না জেনে তার রায় দেওয়া যাবে না। এইসব বিষয়ে কত দূর যাবে না। ইংল্যান্ডের আদালত সমূহ, ইংল্যান্ডের পঞ্চম আছে বাংলাদেশের কোনো পদে কাউকে যোগদান করানোর জন্য সরকার কর্তৃক গেজেট। বাংলাদেশের প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, বড় বড় পদের সংবিধান অনুসারে বা বাংলাদেশের গেজেটে আমি আপনি যে নিয়োগ হই, কিভাবে নিয়োগ হই, এর একটা নিয়োগ সম্পর্কে যে গেজেট হয়, আমাদের নিয়োগের যেটা গেজেট হয় বা বিচারপতি, প্রধান বিচারপতি দিয়ে বোঝাই, প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের পরে গেজেট হয়, সংসদ সদস্যরা যখন বেসরকারিভাবে পাশ করে এদের ওটা গেজেট হয়। এই সমস্ত গেজেট যখন হবে, এই বিষয়ে কার ধারণা থাকা লাগবে? এই আদালত ধারণা থাকা লাগবে, এই আদালতের দৃষ্টিগোচরে থাকা লাগবে। এখন আসেন সরকার কর্তৃক স্বীকৃত কোন রাষ্ট্র বা রাজা রানী অস্তিত্ব উপাধি বা জাতীয় প্রতীক, জাতীয় পতাকা। তাহলে সরকার কর্তৃক স্বীকৃতি আমাদের দেশে কিন্তু শুধু ইসরায়েল বাদে পৃথিবীর সিংহভাগ রাষ্ট্রেরই স্বীকৃতি দিয়েছে, পৃথিবীর সিংহভাগ রাষ্ট্রে আমাদের স্বীকৃতি দিয়েছে। তাহলে সেই দেশের রাজা, এক দেশের রাজা আছে, ইংল্যান্ডের রাজা রানী আছে, রানীদের অবস্থান আছে, এদের অস্তিত্বতা সম্পর্কে ওনার ধারণা থাকবে। উপাধি, বিভিন্ন দেশের সরকার প্রধান, যেমন অনেক দেশে কিন্তু সরকার প্রধান রাষ্ট্রপতি পেলে সরকার প্রধান বলে, আমাদের দেশে প্রধানমন্ত্রী হচ্ছেন সর্বময় ক্ষমতার অধিকারী। এরপরে জাতীয় পতাকা, কোন দেশের কোন ধরনের জাতীয় পতাকা, এই সম্পর্কে আদালতের অবশ্যই দৃষ্টিগোচরে থাকা লাগবে। ইংল্যান্ডের পতাকা কেমন, পাকিস্তানের কেমন, ভারতের কেমন, শ্রীলঙ্কার কেমন, ইউকের কেমন, এরকম বিষয়ে এগুলো বেশি পিছান নেবেন না, মুখস্থ করার জন্য একবার মানে হালকা বলতেছি, মনে থাকবে না। এরপর আসেন সরকারের সময়ের বিভাগ, পৃথিবীর ভৌগোলিক বিভাগ সমূহ বা সরকারি গেজেট বিজ্ঞপ্তি, সর্বসাধারণ উৎসব, উপবাস ও ছুটি সমূহ। তাহলে আমাদের দেশে কয়টা বিভাগ আছে? বিচারক বা আদালতের জানা থাকা লাগবে না। পৃথিবীর ভৌগোলিক বিভাগ সমূহ, 8টা এশিয়া, মোট 8টা না কটা মহাদেশ আছে, কতগুলো দেশ আছে, এই সমস্ত বিষয়। সরকারি গেজেট বিজ্ঞপ্তি, সর্বসাধারণ উৎসব, ধর্মীয় উৎসব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আলাদা আলাদা উৎসব আছে, এই উৎসব সম্পর্কে জানা থাকা লাগবে। এবং সরকারি যে ছুটি সমূহ আছে, 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, বৌদ্ধ পূর্ণিমা, মা দেবী দুর্গার পূজা, আমাদের ধর্মীয় উৎসব কি যেন, ঈদ উল ফিতর, ঈদ উল আধা, ছুটি, এই সমস্ত বিষয় সম্পর্কে আদালতের অবশ্যই দৃষ্টিগোচরে থাকা লাগবে। 8 নম্বর, বাংলাদেশের ভূখণ্ড সমূহ, বাংলাদেশের ভূখণ্ড কোন কোন এলাকায় কোন কোন সীমারেখা, এই সম্পর্কে। বাংলাদেশ সহিত অপর কোন রাষ্ট্র বা সংগঠনের বিরোধ আরম্ভ হওয়া, বাংলাদেশের সাথে কোন রাষ্ট্রের যুদ্ধ শুরু হয়েছিল বা বিরোধ আরম্ভ শুরু হয়েছিল, চলতে থাকা এবং অবসান ঘটা, কতদিন পর্যন্ত এই যুদ্ধ চলছিল, কতদিন শেষ হয়েছিল, কতদিন আমাদের অবরোধ করে রাখছিল, এই সমস্ত বিষয় সম্পর্কে আদালতের দৃষ্টিগোচরে থাকা লাগবে। নাম্বার 10, আদালতের সদস্য এবং অফিসারগণ তাহাদের সরকারি অধীনস্থ অফিসারগণের কিরানীগণের আদালতের কার্য সম্পাদন এবং অন্য অন্য অফিসার বা আইনানুগ, মানে আদালতে যে সমস্ত কিরানী, ক্লার্ক বা এই পেশকার থাকে, এদের সম্পর্কেও আদালতের বিচারকের দৃষ্টিগোচরে থাকা লাগবে যে এই পিওন আমার এই কাজ করবে, এই ক্লার্ক আমার এই কাজ করবে, এই পেশকার আমার এই কাজ করবে, অ্যাডভোকেটের এই কাজ, এই সম্পর্কে ওনার অবশ্যই দৃষ্টিগোচরে থাকা লাগবে বিচারকের বা আদালতের। নাম্বার 10, স্থল ও সমুদ্র পথের নিয়মাবলী, কনক্লুসিভ প্রুফ, স্থল ও সমুদ্র পথের নিয়মাবলী কত দ্বারায় পড়ছি মনে আছে? 41 দ্বারায় অ্যাডমিরাল, 41 দ্বারায় অ্যাডমিরাল। আপনি যদি অ্যাডমিরাল একবার রায় দেয়, ওই নৌপথের বা নদীপথের সিগন্যাল, এটা কিন্তু বিশ্বমানের রায় এবং চূড়ান্ত কনক্লুসিভ প্রুফ এবং 12 দ্বারা। যাক, তাহলে 11টা স্থল এবং নৌপথ, তাহলে এই 11টা কথা মনে রাখবেন। এই সমস্ত বিষয় আদালতের অবশ্যই দৃষ্টিগোচরে রাখা লাগবে। এবং আসেন 58 দ্বারা, স্বীকৃতি বিষয় যখন প্রমাণ করার বা স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়, স্বীকৃতি বিষয়ে উপর আদালত রায় দিতে পারে না, এই রায় দিলে আদালতের থেকে এই রায় দেওয়ার সুযোগও নাই। তাহলে স্বীকৃতি বিষয় যে স্বীকারই করে নেছে যে এইভাবে জিনিসটা ঘটেছিল, এই বিষয়ে তো প্রমাণ করার দরকার নাই। এই যে আমি এখানে ক্লাস নিচ্ছি, আমার কেউ জিজ্ঞাসা করলো, আমি অনলাইন 9টা ক্লাস নেই, অমুক অমুক পরে, আমি তো স্বীকার করলাম, এ আবার প্রমাণ করার কি আছে যে ডিজিটাল রেজাল্ট ক্লাস নিচ্ছে কিনা? স্বীকারই তো করছে, আমরা ক্লাস নেই, এরকম করি, এটা ঘটনা সম্পর্কে। তাহলে স্বীকৃতির সংজ্ঞাটা পড়ছিলেন না? স্বীকৃতি সংজ্ঞা হচ্ছে 17 দ্বারা, আর যখন লিখবেন 17 থেকে 23 লিখবেন, মাঝখানে 31 দেবেন।
ঠিক আছে, তাহলে এই সংজ্ঞাটা আপনার সবার থেকে আলাদা হবে, সুন্দর হবে। তাহলে এখন আসেন কি স্বীকৃতি, তাহলে কোন কোন বিষয় প্রমাণ করার দরকার নেই যদি আসেন, তাহলে লিখবেন 56, 57 এবং 58 দ্বারায় এই সমস্ত বিষয় প্রমাণ করার দরকার নাই। কোন কোন বিষয় অবশ্যই দৃষ্টিগোচরে রাখা লাগবে আদালতের, 17-11টা বিষয় আদালতের অবশ্যই দৃষ্টিগোচরে রাখা লাগবে। স্বীকৃতি কেন কখন প্রমাণ করার দরকার নাই, তখন এই দ্বারা লিখবেন স্বীকৃতি 58 দ্বারায় প্রমাণ করার দরকার নেই, কারণ যে ব্যক্তি স্বীকারই করে নিয়েছে সেই বিষয় আর প্রমাণ করার দরকার হয় না। এইগুলো ক্লাস কতটুকু গেছে আজকে। এরপরে চলে যান 59 দ্বারা, চতুর্থ অধ্যায়, অধ্যায় হলো চতুর্থ, মৌখিক সাক্ষ্য সম্পর্কিত, হলো বিশেষ ক্লাস। এটা বিশেষ ক্লাস দেখে আর অনেক পড়াইতেছি। মৌখিক সাক্ষ্য হলো সর্বদাই, মৌখিক সাক্ষ্য দলিলের বিষয়বস্তু ব্যতীত সমস্ত ঘটনায় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়, এইটা হলো মূল কথা। তাহলে দলিলের বিষয় কিন্তু মৌখিক সাক্ষ্য কখনোই চলে না। এখন আসেন ফ্যাক্ট অ্যান্ড ইস্যু, যে কোনো ঘটনা, দলিল বাদে যে কোনো ঘটনা কিন্তু মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করবেন। এখন আসেন 60 দ্বারায়, মৌখিক সাক্ষ্য 60 দ্বারা আসছে মৌখিক সাক্ষ্য কিভাবে দেবেন, প্রত্যক্ষ হতে হবে। মৌখিক সাক্ষ্য কিভাবে প্রত্যক্ষ হবে, সরাসরি দেখা লাগবে। কয়টা ইন্দ্রিয় দ্বারা দেখা লাগে, মৌখিক সাক্ষ্য পঞ্চ ইন্দ্রিয় দ্বারা দেখা লাগে। পঞ্চ ইন্দ্রিয় দ্বারা কি মুখস্থ করে নেবেন, চক্ষু দ্বারা, কান দ্বারা, নাক দ্বারা, মুখ দ্বারা এবং জিহ্বা, এই মুখ দ্বারা জিহ্বা এবং হাতের স্কিন বা শরীরের যে কোনো স্কিন বা স্পর্শ করে, এই 5 ভাবে আপনি যদি কোনো কিছু দেখেন সেই ঘটনা সম্পর্কে আপনি সাক্ষী দেবেন বা দিতে পারেন। পঞ্চ ইন্দ্রিয়দের ব্যতীত যদি আপনি কোনো সাক্ষী দিতে যান সেটা হচ্ছে শোনা সাক্ষী। এই শোনা সাক্ষী কোথায় দেয় জানেন, এই শোনা সাক্ষীও দেওয়া যায়, সেটা হলে মৃত্যুকালীন জবানবন্দি হয়, বা যে ব্যক্তি হারা গেছে, নিখোঁজ হয়েছে, যাকে সাক্ষ্য দেওয়ার অযোগ্য হয়ে গেছে, ওই ব্যক্তিদের কাগজপত্র উপস্থাপন করে প্রাসঙ্গিক হয়। আর যে ব্যক্তি মারা গেছে, ওই মারা যাওয়ার সময় তিনি যে কথা গোপন বলে গেছে ওই বিষয়ে সাক্ষ্য দিতে পারে কোন সময় আদালতে, 32-এর ক, মানে পরের কথা সাক্ষী, সেই সাক্ষ্যও দেওয়া যায় 32-এর ক, সেটাও প্রাসঙ্গিক হয়। কিন্তু 59 যে মৌখিক সাক্ষ্য বা ওরাল এভিডেন্সের কথা বলছে 59, 60, এর যদি সংজ্ঞা লিখতে যান অবশ্যই 3 দ্বারা কিন্তু লিখবেন, সাথে 59, 60, এইটুকুই। তাহলে মৌখিক সাক্ষ্য কাকে বলে, মৌখিক সাক্ষ্য কত প্রকার, মৌখিক সাক্ষ্য কয় ইন্দ্রিয় দ্বারা বা কতভাবে মৌখিক সাক্ষ্য প্রাসঙ্গিক হবে, তখন লিখবে মৌখিক সাক্ষ্য যদি আদালতে কোনো ব্যক্তি কোনো বিশ্বাস বিষয়ের সাক্ষ্য দেওয়ার অনুমতি দেয়, তিনি আদালতে উপস্থিত যে বিবৃতি দান করেন তাকে মৌখিক সাক্ষ্য বলা হয়। মৌখিক সাক্ষ্য দলিলের অন্তর্ভুক্ত বিষয়বস্তু ব্যতীত দিতে হবে। মৌখিক সাক্ষ্য পঞ্চ ইন্দ্রিয় দ্বারা দেওয়া লাগবে, চোখ দ্বারা দেখা লাগবে, কান দ্বারা শোনা লাগবে, নাক দ্বারা ঘ্রাণ নেওয়া লাগবে, মুখ দ্বারা টেস্ট করতে হবে সেটা কেমন টেস্ট ছিল, এবং শরীরের স্পর্শ দ্বারা হাত দ্বারা অনুভব করবেন জিনিসটা কোন প্রকৃতির ছিল। এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা দেখার কারণেই আপনি সাক্ষ্য দেওয়ার যোগ্য। আর আদালত আপনাকে সাক্ষ্য হিসেবে তলব করলেই তখন যা সাক্ষ্য দেওয়া যায়, উইদাউট অন্য কোনোভাবে সাক্ষ্য দেওয়া যায় না। এখন আসেন ডকুমেন্টারি। ডকুমেন্টারি সাক্ষ্য হলো 5ম অধ্যায়, দালিলিক সাক্ষ্য সম্পর্কিত। দালিলিক সাক্ষ্য হচ্ছে লেগে 61 দ্বারা, 61 দ্বারায় দালিলিক সাক্ষ্য, এটাও কিন্তু 3 দ্বারায় যাবেন, 3 দ্বারায় সংজ্ঞা আছে। দলিলের বিষয়বস্তু প্রমাণ, দলিলের বিষয়বস্তু প্রমাণ করে দলিল কয় প্রকার, প্রাথমিক দলিল, মাধ্যমিক দলিল। দলিল কত প্রকার, 2 প্রকার। কি কি, প্রাথমিক, মাধ্যমিক। প্রাথমিক হচ্ছে মূল দলিল, আসল দলিল, আর মাধ্যমিক হচ্ছে সেকেন্ডারি বা ফটোকপি, লিথোগ্রাফি, তারপরে অনুলিপি, নাতি সওয়াল, এরকম আমি কালকে বসাইছিলাম, আজকে একটু আলোচনা করব। তাহলে প্রাথমিক সাক্ষ্য মূল দলিল, এই মূল দলিল প্রমাণ করতে মূল দলিলের আগে। মূল দলিল কিভাবে হয়, মুদ্রণ, লিথোগ্রাফি, ফটোগ্রাফি। মুদ্রণ সম্পর্কে বলছিলাম, মুদ্রণ একের পর এক কপি হতেই পারে। লিথোগ্রাফি তেল বা পানি জাতীয় দিয়ে পাথরের উপর লেখা হয়, কাপড় দিয়ে লেখা হয়। তারপরে ফটোগ্রাফি, এই যে আমাদের ডিজিটাল ক্যামেরা, ছবি তোলা, এইগুলো লোকে লেন্সের মাধ্যমে করা হয়। ফটোগ্রাফি একের অধিক ফটো হতে পারে, এইগুলোই মূল দলিল। দলিল সম্পর্কেও ব্যাপক ধারণা দিছিলাম। সাক্ষ্য আইনের যে সংজ্ঞাগুলো অনেকবার পড়বেন, না বুঝে ভিতরে ঢুকবেন না। ফৌজদারি কার্যবিধি 1858 সালের 4 নম্বর দ্বারা যে সংজ্ঞাগুলো আছে ব্যাপকভাবে পড়বেন, না পড়ে ফৌজদারি কার্যবিধি পড়তে যাবেন না, তাহলে আরা যাবেন। এখন আসেন মাধ্যমিক সাক্ষ্য সম্পর্কে 63 দ্বারা মাধ্যমিক সাক্ষ্য 5 ভাবে দেওয়া যায়। তাহলে হচ্ছে জাবেদা নকল, মূল দলিল হইতে যান্ত্রিক পদ্ধতি নকল, প্রস্তুতকৃত নকলের প্রতিলিপি, মানে মূল দলিল থেকে নকল করা। নকল সম্পর্কে আপনাদের কি ধারণা আছে জানি নাই, নকল সম্পর্কে দণ্ডবিধানের সংজ্ঞা আছে, এবং নকল সম্পর্কে মানে 472 না কত ধারা আছে মনে নেই। এই নকল সম্পর্কে বুঝে নেবেন, মানে হুবহু তৈরি করা,
একই ধরনের দেখায়, নকল। আর আছে মূল দলিলের প্রতিলিপি, মানে নকলের থেকে যেটা তোলে নাতি ছেলে সেটা প্রতিলিপি, 3 নাম্বার। আর 4 নাম্বার আছে কোন দলিলের প্রতিলিপি যে পক্ষ দলিল সম্পাদন করে নেয় তার বিরোধী পক্ষে তার ব্যবহারের ক্ষেত্রে। 5 নাম্বার হলো আপনি দলিল দেখে ফেলাইছিলেন, সেই দলিল সম্পর্কে মৌখিক স্বাক্ষরিতে দিতে পারেন। 22 ধারায় প্রাসঙ্গিক হয়। কেন প্রাসঙ্গিক হয়? দলিলের অকৃত্রিমতা সম্পর্কে বা দলিলের নির্ভুলতা সম্পর্কে যখন কোনো প্রশ্ন না ওঠে সেই ক্ষেত্রে প্রাসঙ্গিক হয়। আসসালামু আলাইকুম। সুন্দর